ব্রেকিং অবশেষে 15 এপ্রিল বিকেল 4টায় প্রকাশ হচ্ছে নবম পে স্কেলের গ্যাজেট টাইম স্কেল ও সিলেকশন গ্রেডে আসছে বড় পরিবর্তন আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী মহোদয়গণ, আপনারা যদি সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে চান তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য এলো একটি বড় ঘোষণা। আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়ে দিয়েছেন আগামী 15 এপ্রিল বিকেল 4টায় প্রকাশ করা হবে নতুন গ্যাজেট। এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের আলোচনা, অনিশ্চয়তা এবং প্রত্যাশার একটি স্পষ্ট দিক নির্দেশনা সামনে এসেছে। একই সঙ্গে এই সিদ্ধান্ত বাস্তবায়নের রূপরেখাও নির্ধারণ করা হয়েছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। এই বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ছিল বহুস্তর বিশ্লেষণের ফল। সেখানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। দীর্ঘ সময় ধরে রাজস্ব, ব্যয়, মুদ্রাস্ফীতি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবণতা নিয়ে আলোচনা করা হয়। সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন কাঠামোটি একসাথে কার্যকর না করে 2 ধাপে বাস্তবায়ন করা হবে, যাতে স্থিতিশীলতা বজায় থাকে। এখন যদি অর্থনীতির একটি সরল হিসাব ধরা হয় তাহলে বিষয়টি আরও পরিষ্কার হয়। ধরুন সরকারের বার্ষিক রাজস্ব আয় প্রায় 4 লাখ কোটি টাকা এবং মোট ব্যয় প্রায় 6 লাখ কোটি টাকা, অর্থাৎ ঘাটতি দাঁড়ায় প্রায় 2 লাখ কোটি টাকা। এই পরিস্থিতিতে যদি একসাথে বড় আকারের বেতন বৃদ্ধি কার্যকর করা হয় তাহলে অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকার চাপ তৈরি হতে পারে, যা সামগ্রিক অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলতে পারে। এই বাস্তবতায় ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়াটা একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রথম ধাপে সীমিত পরিসরে বেতন ও ভাতা বৃদ্ধি করা হবে, যাতে তাৎক্ষণিক স্বস্তি তৈরি হয়। এরপর দ্বিতীয় ধাপে অর্থনৈতিক পরিস্থিতি আরও অনুকূল হলে অতিরিক্ত সুবিধা যুক্ত করা হবে। এতে করে সরকার এবং কর্মচারী উভয় পক্ষের মধ্যে একটি ভারসাম্য বজায় থাকবে। উদাহরণ হিসেবে ধরা যাক একজন 10ম গ্রেডের কর্মচারীর বর্তমান বেতন 16,000 টাকা। প্রথম ধাপে যদি 20% বৃদ্ধি করা হয় তাহলে তা বেড়ে দাঁড়ায় 19,200 টাকা। এরপর দ্বিতীয় ধাপে আরও 15% যোগ হলে বেতন দাঁড়ায় প্রায় 22,080 টাকার কাছাকাছি। এই ধাপে ধাপে বৃদ্ধির ফলে কর্মচারীরা একদিকে আর্থিক সুবিধা পাবেন, অন্যদিকে সরকারের উপর চাপ ধীরে ধীরে বণ্টিত হবে। এখন যদি একই কর্মচারীর ভাতার একটি সম্ভাব্য হিসাব ধরা হয় তাহলে চিত্রটি আরও পরিষ্কার হয়। ধরুন আগে বাড়ি ভাড়া ভাতা ছিল মূল বেতনের 40%, অর্থাৎ 16,000 টাকার ক্ষেত্রে 6,400 টাকা। নতুন কাঠামোয় যদি এটি 25% করা হয় তাহলে প্রথম ধাপে 19,200 টাকার উপর ভাতা দাঁড়াবে 9,600 টাকা। এরপর দ্বিতীয় ধাপে বেতন 22,080 হলে একই হারে ভাতা গিয়ে দাঁড়াতে পারে প্রায় 11,040 টাকার কাছাকাছি, যা মোট আয়ে একটি বড় পরিবর্তন আনবে। এছাড়া ভাতা কাঠামোতেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা বাস্তব জীবনের ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হতে পারে। বাড়ি ভাড়া, চিকিৎসা এবং যাতায়াত ভাতার মতো খাতগুলোতে নতুন করে সমন্বয় আলা হতে পারে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে সেই তুলনায় বিদ্যমান ভাতাগুলো অনেক ক্ষেত্রেই অপর্যাপ্ত হয়ে পড়েছে। বর্তমান বাজার পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই জীবনযাত্রা বজায় রাখতে আগের তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এই বাস্তবতা বিবেচনায় রেখে নতুন কাঠামো এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে বেতন ও ভাতার মাধ্যমে সেই চাপ কিছুটা লাঘব করা যায়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মুদ্রাস্ফীতির প্রভাব। যদি বেতন বৃদ্ধি করা হয় কিন্তু একই সাথে পণ্যের দাম আরও বাড়তে থাকে তাহলে প্রকৃত ক্রয় ক্ষমতা তেমন বাড়ে না। তাই শুধু বেতন বাড়ানো নয়, বরং বাজার নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থার উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই সিদ্ধান্তে সরকারের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতিফলন দেখা যাচ্ছে। হঠাৎ করে বড় পরিবর্তন আনার পরিবর্তে ধাপে ধাপে এগিয়ে গিয়ে একটি স্থিতিশীল ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এটি শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়, বরং এটি একটি অর্থনৈতিক কৌশল হিসেবেও বিবেচিত হচ্ছে। এই ধরনের সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলে। সরকারি চাকরিজীবীদের আয় বাড়লে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, যা বাজারে ঝাগের চাহিদা তৈরি করে। এই চাহিদা ব্যবসা বাণিজ্যে প্রতিক্রিয়া প্রভাব ফেলে এবং অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করে তোলে। তবে চাহিদা বৃদ্ধির পাশাপাশি সরবরাহ নিশ্চিত না করা গেলে বাজারে মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে। তাই এখানে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন, যেখানে উৎপাদন, আমদানি এবং বাজার ব্যবস্থাপনা সবকিছু একসাথে বিবেচনা করা হবে। এই সমন্বয়ই অর্থনীতিকে স্থিতিশীল রাখার মূল চাবিকাঠি। এই ঘোষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নির্দিষ্ট সময় নির্ধারণ করা। 15 এপ্রিল বিকেল 4টা এই নির্দিষ্ট সময় উল্লেখ করার মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে এবার আর অনিশ্চয়তা থাকবে না।
নির্দিষ্ট সময়ে গ্যাজেট প্রকাশ করা হবে এবং সবাই সঠিক তথ্য জানতে পারবে। এতে করে সরকারি কর্মচারীদের মধ্যে একটি মানসিক স্বস্তি তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে তারা যে অনিশ্চয়তার মধ্যে ছিলেন তা অনেকটাই দূর হয়েছে। এখন তারা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্তের বাস্তব রূপ দেখতে পাবেন। এই কাঠামোতে বিভিন্ন গ্রেডের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য কিছু অতিরিক্ত সুবিধা রাখা হতে পারে, কারণ তাদের উপর জীবনযাত্রার চাপ তুলনামূলক বেশি থাকে এবং তারা এই পরিবর্তন থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। এছাড়া ভবিষ্যতের দিকটিও বিবেচনায় রাখা হচ্ছে। নতুন কাঠামোর প্রভাব পেনশন এবং অবসর সুবিধার উপরও পড়তে পারে, ফলে যারা ভবিষ্যতে অবসর নেবেন তারাও এই পরিবর্তনের সুফল ভোগ করবেন, যা দীর্ঘমেয়াদী একটি ইতিবাচক প্রভাব ফেলবে। সব মিলিয়ে বলা যায় এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়, বরং এটি একটি বড় অর্থনৈতিক পরিবর্তনের সূচনা। দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা জমেছিল তা এখন বাস্তব রূপ নিতে যাচ্ছে। এর মাধ্যমে শুধু বর্তমান কর্মচারীরাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন কাঠামো তৈরি হচ্ছে যা দীর্ঘমেয়াদী স্থিতিশীল নিশ্চিত করতে পারে। এই পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রেও প্রতিক্রিয়া প্রভাব পড়তে পারে। যখন একজন কর্মচারী আর্থিকভাবে কিছুটা স্বস্তিতে থাকেন, তখন তার কাজের প্রতি মনোযোগ এবং উৎপাদনশীলতা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। এর ফলে অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যক্রম আরও গতিশীল হতে পারে এবং সেবার মানও উন্নত হতে পারে।